গ্রামের শ্মশান ঘাটে এক অটো চালকের কঙ্কাল পাওয়া যায়। গ্রামবাসী ধারণা লোকটি কালো জাদু করত, তাই কেউ তাকে খুন করেছে। কিন্তু ওই অটো চালকের পুলিশ কনস্টেবল ভাই প্রমাণ করতে চায় তার ভাইকে শুধুমাত্র সন্দেহ করে খুন করা হয়েছিল, সে নির্দোষ। এজন্য সে তদন্ত শুরু করে, কিন্তু তদন্তে যা উঠে আসে তার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। একে একে বের হতে থাকে ভয়ানক গভীর রহস্য। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষার সাসপেন্স থ্রিলার মুভি মাওরি পলিমেরার কথা। দাঁড়ান, মাওরি পলিমেরা মুভির প্রথম পার্টটি রিলিজ হয়েছিল 2021 সালে, আর 2023 সালে তারই সিকুয়েল মাওরি পলিমেরা 2 রিলিজ হয়েছে। মুভি দুটি এমনভাবে তৈরি করা হচ্ছে একটি না দেখলে অন্যটির আগামাথা কিছুই বুঝবেন না, তাই আমি দুটি পার্ট একসাথে এক্সপ্লেন করেছি। এক্সপ্লেন শুরুর আগে শুধু একটি কথাই বলবো, প্রতি মুহূর্তে নতুন নতুন টুইস্ট দেখার জন্য তৈরি থাকবেন। ভারতের তেলেঙ্গানা রাজ্যের যষ্টিপল্লী গ্রাম কথিত আছে এই গ্রামে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হয়, তবে কে বা তারা এটি করে তা কেউই বলতে পারে না। মুভির শুরুতে আমাদের কয়েকজন মহিলাকে দেখানো হয়, সবাই ট্যাঙ্কার থেকে খাবার পানি নিচ্ছে। এই মেয়েটির নাম রামুলা। রামুলার গত দিনের টাকা বাকি থাকায় ট্যাঙ্কারের দায়িত্বে থাকা লোকটি রামুলার দিকে বাজেভাবে তাকাচ্ছিল আর তাকে বাজে কথা শোনাচ্ছিল। এরপর যে মেয়েটি পানি নিতে আসে তার নাম লক্ষ্মী। তারা সবাই জানে এই লোকটি তাদের দিকে কুনজর দেয়। তারপর লক্ষ্মীরা সবাই নিচু জাতের, আর এই লোকটি গ্রামের সারপাঞ্চের লোক, তাই বাধ্য হয়ে মুখ বুজে সহ্য করে নিতে হয়। এই যে লোকটিকে দেখছেন, লক্ষ্মীর স্বামী কোমারাইয়া, ডাকনাম কমিরি। সে একজন অটো চালক। তাদের একটি স্কুল পড়ুয়া ছেলে সন্তানও আছে। রামুলা পাশের বাড়িতেই থাকে। আর এ হচ্ছে রামুলার শাড়ি বালিচা। বালিচা একজন নেশারু। অটো চালিয়ে যা রোজগার করে সব মদ খেয়ে উড়িয়ে দেয়, আর এজন্য রোজই রামুলার সাথে তার ঝগড়া হয়। এ হচ্ছে কমিরির ছোট ভাই জানগাইয়া, ডাকনাম জানগা। জানগা শিক্ষিত ছেলে। 3 দিন পর তার পুলিশ কনস্টেবলের সিলেকশন, তাই যত সম্ভব প্রস্তুতি নিচ্ছে। রামুলা বাড়ি ফিরে জাঙ্গাকে দেখে ওই ট্যাঙ্কারের লোকটির বিষয়ে বলছিল। তখন লক্ষ্মী দেখতে পেয়ে জাঙ্গাকে ডেকে বলে, ওরা সারপাঞ্চের লোক, ওদের সাথে ঝামেলা জড়ানোর কোনো প্রয়োজন নেই। তোর সামনে সিলেকশন, তুই প্রস্তুতি নে। এজন্য জানগা অবশ্যই একটু রেগেই চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। জানগা এবং বালিজা বাজারে সবজি আনতে যাচ্ছিল। তখনই রাস্তার মাঝে কিছু একটা দেখতে পেয়ে বালিজা সাইকেল থেকে নেমে যায়। বালিজা বলে, দেখ সামনে কি, কে মনে হয় কালো জাদু করেছে। এটা পার হলে আমাদের অমঙ্গল হবে। সবাই বলা বলি করে আমাদের গ্রামে কালো জাদুর চর্চা হয়। চল আমরা অন্যদিক দিয়ে যাই। জাঙ্গা অবশ্য বাধ্য হয়ে অন্যদিকে যায়। অবশ্য তারা যখন চলে যাচ্ছিল, বালিজা লক্ষ্য করে কমিরি অটো নিয়ে ওই সবের উপর দিয়ে যাচ্ছে। কমিরি সারাদিন অটো চালিয়ে যে টাকা রোজগার করে কিছু টাকা নিজের কাছে রেখে দেয়, আর বাকিটা লক্ষ্মীর হাতে তুলে দেয়। তাদের বাড়িতে কোনো পাকা টয়লেট না থাকায় কমিরি রোজ রাতে খাবার খেয়ে বাড়ির পিছে শ্মশানঘাটের পাশে টয়লেট করতে চায়। এই যে দূরে লোকটিকে দেখছেন, শ্মশানঘাটের কর্মী মাল্লি। কমিটি সারাদিন যত খাটাখাটনি করুক না কেন, প্রতি রাতে বউকে আদর করতে একদম ভুল করে না। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। ইনি হচ্ছেন গ্রামের সারপাঞ্চ। সারপাঞ্চ একজন চরিত্রহীন লোক। গ্রামের কোনো নারী তার দৃষ্টি থেকে রেহাই পায় না, আর এই মেয়েটি সারপাঞ্চের অবসরের সঙ্গিনী। সারপাঞ্চের যখনই মন চায় মেয়েটিকে নিজ গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। সিন রাতে। এই লোকটির নাম দীনেশ। দীনেশ মোটামুটি একজন প্রভাবশালী ব্যক্তি, তবে সারপাঞ্চের চেয়ে নয়। তারও চোখ ওই মেয়েটির দিকে, কিন্তু সারপাঞ্চের জন্য সে পারছে না। দীনেশ তার সহযোগী সাইদুলুকে বলছিল, আমি ওকে চাই। সাইদুলু বলে, তার জন্য তো আপনাকে সারপাঞ্চ হতে হবে, তাহলে ও নিজে আপনার কাছে আসবে। দীনেশ বলে, গ্রামের জন্য না হলেও ওর জন্য হতেই হবে। সাইদুলু বলে, তাহলে কি আমি শহর থেকে গুন্ডা ভাড়া করে আনবো? দীনেশ শুধু বলে দেয়, দেখে যেন মনে না হয় আমরা বেনেছি, মৃত্যুটা যেন স্বাভাবিক মনে হয়। সিন পরদিন সকালে। কমিটি খাবার খাচ্ছিল। হঠাৎ একটি কল পেয়েই কমিটি খাবার ফেলে দ্রুত বেরিয়ে যায়। কমিটি সোজা থানায় গিয়ে তার পরিচিত একজনের সাথে দেখা করে। লোকটি জানায় তার মেয়েকে পঞ্চায়েতের পরিবারের এক ছেলে ডিস্টার্ব করে, তাই তার মেয়ে তাকে কমপ্লেন করতে থানায় এনেছে। কমির বলে, চিন্তা করো না, আমি ভিতরে গিয়ে দেখছি। এরপর কমিটি ভিতরে যেতেই দেখে সেই পঞ্চায়েতের লোক এসে বসে আছে। কমিটিকে দেখা মাত্র সে চর মেরে ফেলে দেয় এবং বলতে থাকে, তুই ছোট জাতের হয়ে পঞ্চায়েতের কাজ করিস, সব সমাধান তুই করবি? কমিটি অবশ্য ওদের হয়ে তার কাছে ক্ষমা চায়। অবশ্য এসআইও কমিটিকে সাবধান করে ছেড়ে দেয়। বের হওয়ার সময় কনস্টেবল বলছিল, হ্যাঁ রে কমিটি, তুই সবার ঝামেলাতে জড়াস কেন? কমিটি শুধু বলে, আমি সবাইকে ভালো রাখতে চাই। বের হয়ে কমিটি মেয়েটিকেও বলে দেয়, ভালো করে পড়াশোনা করো। এরপর কমিটি এবং বালিজা অটো নিয়ে বেরিয়ে পড়ে। তারা গ্রামের বাস স্টপে দাঁড়িয়েছিল। আজ আবার জাঙ্গার পুলিশের সিলেকশনের ডেট, তাই জাঙ্গা প্রস্তুতি নিয়ে শহরে যাচ্ছে। আগামী দিন সন্ধ্যা নাগাদ ফিরবে। কিছুক্ষণের মধ্যে বাস এলে জাঙ্গা বাসে উঠে পড়ে, আর তখনই বাস থেকে একটি মেয়ে নামে, যার নাম সিমরান। সিমরানকে দেখে পাশে থেকে দীনেশ জানতে চাচ্ছিল, এ আবার কে রে? বলে, সারপাঞ্চের মেয়ে, শহরে থাকে। কমিরও দীনেশের কথা শুনছিল। তখনই দুজন যাত্রী দেখে বালিজা কমিরিকে ডেকে নিয়ে যায়। এরপর বালিজা এবং কমিরি
ওই যাত্রী দুজন নিয়ে চলে যায়। সারাদিন দুজনে অটো চালিয়ে কমিরে যায় নিজের বাড়িতে, আর বালিজা যায় মদের দোকানে। মদের দোকানে মদ খেয়ে মাতাল অবস্থায় বালিজা সারপাঞ্চের লোকের সাথে ঝামেলায় জড়িয়ে যায়। এরপর তারা বালিজাকে মারধর করে সারপাঞ্চের বাড়িতে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে সকাল হতেই কুমির সারপাঞ্চের বাড়িতে যায় এবং বালিজাকে ছাড়ানোর জন্য সারপাঞ্চের হাতে পায়ে ধরতে থাকে। এদিকে খবর পেয়ে রামুলাও এসেছে। রামুলা সারপাঞ্চের পা ধরলে সারপাঞ্চ রামুলাকে দেখে বলে, ওরা তো তোর স্বামীকে মেরে ফেলতে চাচ্ছিল। যাক, তোকে দেখে ছেড়ে দিলাম, যা তোর স্বামীকে নিয়ে যা। রামুলা তখন বালিজাকে ছাড়াতে যাবে, তখনই সারপাঞ্চ বলে, তোর স্বামীকে মারতে গিয়ে আমার মেঝে নোংরা হয়ে গেছে, পরিষ্কার কে করবে? রামুলা তখন পরিষ্কার করার জন্য আশেপাশে ন্যাকড়া খুঁজছিল, কিন্তু সারপাঞ্চ বলে, আশেপাশে কিছুই নেই, তোর শাড়ি দিয়ে মুছ। বাধ্য হয়ে রামুলা সবার সামনে নিজের শাড়ি খুলে সারপাঞ্চের মেঝে পরিষ্কার করে। বালিজা এবং কমিরিও তাকিয়ে দেখছে, কিছুই বলতে পারছে না। পরিষ্কার হয়ে গেলে তারা বালিজাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সারপাঞ্চ শুধু বলে দেয়, এবার মেজে মুছিয়ে ছেড়ে দিলাম, পরের বার বিছানায় নিয়ে যাব। এই ঘটনার জন্য বাড়ি ফিরে রামুলা বলছিল, একে বিয়ে করাটাই আমার জীবনের বড় ভুল। কত বলেছি মদ ছাড়ো মদ ছাড়ো। কমিরিও বলে, আমার চোখের সামনে ওরা একজনের শাড়ি খুলিয়েছে আর আমাকে চুপ করে থাকতে হলো। রামুলা বলে, ওদের কি দোষ? এ তো আর মদ ছাড়বে না, এবার শাড়ি খুলেছি, পরের বার না হয় বিছানাতেই যাব। শোনা মাত্রই বালিজা উঠে রামুলাকে বলে, আমি ওয়াদা করছি আমি আর আজ থেকে মদ খাবো না, আর কখনো এমনটা হবে না। এর মধ্যে জানগা বাড়ি ফিরে দেখে বালিজার এই অবস্থা। অবশ্য লক্ষ্মী বলে, বালিজা অটো থেকে পড়ে গিয়েছিল তাই এই অবস্থা হচ্ছে। জানগা জানায় তার পুলিশের সিলেকশন হয়ে গেছে, তার মানে সে এখন পুলিশের সদস্য। এরপর রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ে। লক্ষ্মী কমিরির সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু কমিরি বলে, আজ শরীরটা ভালো নেই, আমি ঘুমিয়ে পড়ব। সিন চলে যায় পরদিন সকালে। কমিরি নিজের সাইকেল চালিয়ে জানগাকে থানায় নামিয়ে দিয়ে আসে। আজ জানগার চাকরির প্রথম দিন। জানগা যোগদান করেই কনস্টেবলকে বলছিল, আমি সৎভাবে চাকরি করতে চাই, এই থানার যত পেন্ডিং কেস আছে আমি সব কিছু সলভ করব। জানগার কথার শব্দ পেয়ে এসআই তাকে ভিতরে ডাকে। জানগা তো খুবই খুশি, কিন্তু এসআই জানগাকে একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলে, বাজার থেকে সবজি নিয়ে আয়। আজ জানগার চাকরির প্রথম দিন, কিন্তু যোগদান করে একটা তিক্ত অভিজ্ঞতা, কি আর করার। জানগা বাজারে চলে যায়। ফেরার পথে জানগার চাচা মারুতি কল করে জানগাকে বলে, কমিরি কোথায়? কমিরির রাহুকাল যাচ্ছে, ওর উপর অনেক বিপদ আসতে চলেছে, ওর দিকে খেয়াল রাখিস। জানগা অবশ্য এসব বিশ্বাস করে না, তাই শুনেও না শোনার ভান করে। এরপর থানায় গিয়ে ডিউটি শুরু করে। অন্যদিকে গ্রামের সারপাঞ্চকে দেখা যায় নিজে কার ড্রাইভ করে কোথাও যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। এদিকে জানগা থানার সামনে ডিউটি করছিল। জানগা থেকে বালিজা দৌড়ে কোথাও যাচ্ছে, এজন্য জানগাও তার পিছু করে। এরপর দুজন মিলে কমিরির কাছে যায়। কমিরি তখন অটো ওয়াশ করছে। বালিজা কমিরিকে জানায়, সারপাঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বালিজা তো মহাখুশি, তবে কমিরি বলে, মৃত্যু সবারই আসবে, কারো আগে কারো পরে, এতে আনন্দ করার কি আছে? তোমরা ওর কথা ভাবছ, আমি ওর মেয়ের কথা ভাবছি, এখন ওর মেয়েটার কি হবে? কমিরির কথা শুনে বালিজা বলছিল, আমরা খুশি হচ্ছি আর তুই এত কিছু ভাবছিস, তুই এত ভালো মানুষ। সিন চলে যায় রাতে। সিমরানকে দেখা যায় তার কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে দিনেশ আনন্দে সাইদুল্লুর সাথে মদ খাচ্ছে। এরপরের সিন সোজা বোনাল উৎসবের দিন। জানগা থানায় ডিউটি করছিল। হঠাৎ লক্ষ্মীর কল পেয়ে জানগা দ্রুত বাড়িতে চলে আসে। লক্ষ্মী জানায় কমিরি গত রাতে বের হয়ে আর ফিরেনি, এমনকি ফোনও ঘরে রেখে গেছে। জানগা বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোথায়। এরপর জানগা কমিরিকে খুঁজতে বের হয়। জানগার মনে পড়ে তাদের চাচা মারুতি বলেছিল কমিরির খারাপ সময় চলছে, ওর সামনে মহাবিপদ। জানগা একা খুঁজে না পেয়ে বালিজাকে সাথে নিয়েও খুঁজতে থাকে। অবশেষে শ্মশান ঘাটে গিয়ে একটি চিতার মধ্যে দুটি মাথার খুলি পাওয়া যায়। পাশেই কমিরির জামা কাপড় পরে আছে। আশেপাশে খবর ছড়িয়ে পড়ে কালো যত চেষ্টা করার সন্দেহে কমিরিকে খুন করা হয়েছে। এরপর পুলিশও ঘটনাস্থলে এসে সকল এভিডেন্স সংগ্রহ করে। গ্রামবাসী তখনও বলছে কমিরি তো খুব ভালো মানুষ ছিল, কখনো কারো কোনো ক্ষতি করেনি। তবে কেন কমিরিকে মরতে হলো জানতে আমাদের এক সপ্তাহ পূর্বে নিয়ে যাওয়া হয়। এই যে মেয়েটি কাপড় নাড়ছে তার নাম কবিতা। কবিতা প্রেগনেন্ট। তারপরও কবিতা বাজার থেকে শুরু করে বাড়ির অন্যান্য সব কাজই করে, কারণ তার স্বামীকে কাজের জন্য বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। কবিতা তার স্বামীর সাথে কথা বলছিল। হঠাৎ তার লেবার পেইন শুরু হলে দ্রুত কবিতাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পরই কবিতার বেশ কিছু টেস্ট করা হয়। এরপর ডক্টর জানায় কবিতার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। সামনে থেকে কবিতার ভাই রমেশ বলছিল, কি বলছেন আপনি? গতকাল তো বললেন সব ঠিক ছিল, আজকে কিভাবে এমনটা হলো? ডক্টর বলে, আমরা বুঝতে পারছি না, হঠাৎ প্রচণ্ড জ্বর উঠেছে, সারা শরীরে র্যাশ হয়ে গেছে, কিন্তু কী জন্য এমনটা হচ্ছে আমরা বুঝতে পারছি না।
ডক্টরের কাছে কোনো সমাধান না পেয়ে রমেশরা একজন সোয়ামীর কাছে যায় এবং কবিতার কিছু ফটো দেখালে সোয়ামী বলে, এর উপর তো রেণুকা অবতারের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর এটা খুবই শক্তিশালী একটা কালো জাদু, এই মেয়ে বাঁচবে না। রমেশ জানতে চায় যে করেছে তাকে কিভাবে ধরতে পারবো। সোয়ামী বলে এই কালো জাদু শুধু অভিজ্ঞরাই করতে পারে। এর মাঝে হসপিটাল থেকে খবর আসে কবিতা মারা গেছে। এরপর সোয়ামী রমেশকে ডেকে বলে, রেণুকা অবতারের 4টি পর্ব থাকে, প্রথম 3টি কাউকে মারতে করা হয় আর শেষটা নিজেকে বাঁচাতে। আর এই পূজা মৃতের চিতার পাশে বসে করতে হয়। চিতার আশেপাশে ভালো করে নজর রেখো, ও নিশ্চয় আসবে। সিন চলে যায় রাতে। কবিতার বডি এনে সৎকারের জন্য শ্মশান ঘাটে নেওয়া হয়। চিতায় আগুন দিয়ে সবাই চলে যাওয়ার পর রমেশরা মাল্লিকে কিছু টাকা দিয়ে বলে, এখানে ভালো করে নজর রাখবি, চিতার কাছে কেউ আসা মাত্রই আমাদেরকে খবর দিবি, আমরা পাশেই আছি। অন্যদিকে কমিরি অটো চালিয়ে বাড়ি ফিরেছে। লক্ষ্মীর হাতে টাকা দিলে লক্ষ্মী জানতে চায় আজ এত কম কেন। তখনই লক্ষ্মী কমিরির হাতের রক্ত দেখে জানতে চায়, তোমার হাতে রক্ত কিসে? কমির বলে, ও কিছু না, পড়ে গিয়েছিলাম। এরপর রাতের খাবার শেষে কমিরি টয়লেট করার কথা বলে বেরিয়ে পড়ে। কমিরি বলছিল, কি ব্যাপার, আমার স্যান্ডেল কোথায় গেল? কমিরি নিজের স্যান্ডেল না পেয়ে পাশে থেকে বালিজার স্যান্ডেল নিয়ে শ্মশানের দিকে যায়। এরপর সে দেখে মাল্লি কাজ করছে। এজন্য কমিরি মাল্লিকে দেখে মাল্লির কাছে এগিয়ে যায়। আর তখনই রমেশ এসে কমিরিকে দেখে ফেলে। এরপরে রমেশ এসে কমিরিকে দেখা মাত্রই মাল্লিকে কমিরিকে ধরতে বলে। মাল্লিও কমিরিকে ধরে ফেলে। রমেশও দ্রুত এসে কমিরের গায়ে পেট্রোল ঢেলে দেয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে কমিরি এবং রমেশের ধস্তাধস্তিতে কমিরি ধাক্কা খেয়ে চিতার আগুনের মধ্যে পড়ে যায়। এতক্ষণে রমেশের লোকেরা এসে পড়েছে। সবাই মিলে কমিরিকে লাঠি দিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ছিল মূলত ওই রাতের ঘটনা। সিন চলে আসে প্রেজেন্টে। এসআই সবাইকে থানায় ডেকে বলে, দেখো, কার ভুল ছিল না ছিল তা দেখে আর কি হবে, মরে তো গেছে, আর তোমাদেরও তো গ্রামে বাস করতে হবে। এসআই লক্ষ্মীর হাতে 50,000 টাকা দিয়ে বলে, এটা রাখো, তোমাদের কাজে আসবে, আর এই বিষয়ে কোনো কথা হবে না। লক্ষ্মীও বাধ্য হয়ে টাকাটা নিয়ে বেরিয়ে যায়। তবে জানগা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বালিজা জোর করে জানগাকে বের করে নিয়ে যায়। কিন্তু জানগা শান্ত বসে থাকার লোক না। জানগা সারাদিন রমেশকে ফলো করে এবং রাতে রমেশের পথ আটকে দেয়। রমেশ জানতে চায় কি আরও টাকা দরকার, কিন্তু জানগা রমেশকে মারধর করে এটা জানতে চায়, তোরা টাকা কেন দিলি? আমার ভাইয়ের সাথে তোদের কি শত্রুতা ছিল? রমেশ বলে, কেউ আমাদের বোনকে কালো জাদু করে মারবে আর আমরা তাকে ছেড়ে দিব? আমরা হাতে নাতে ধরে ওকে মেরেছি। কিন্তু জানগার কথা, তোমরা আমার ভাইকে কালো জাদু করতে দেখেছ? রমেশ বলে, না, আমাদের সন্দেহ হয়েছিল তাই মেরেছি। শোনা মাত্রই জানগা আর উত্তেজিত হয়ে বলে, তার মানে শুধু সন্দেহের জন্য তোরা আমার ভাইকে মেরেছিস? রমেশ বলে, সন্দেহ ছিল বলে একজনকে মেরেছি, নয়তো তোদের পুরো পরিবারকে জ্বালিয়ে দিতাম। সব কিছু শোনার পর জানগা মানতেই পারছে না তার ভাইকে সন্দেহ করে হত্যা করা হচ্ছে, তার ভাইয়ের সাথে অবিচার করা হয়েছে। এজন্য জানগা কালো জাদুর চর্চা সন্দেহ করে কতজন মানুষকে খুন করা হচ্ছে সব তথ্য সংগ্রহ করে এবং রমেশদের বিরুদ্ধে কোর্টে কেস করে। কিন্তু কোনো উকিল কেসটি লড়তে চাচ্ছিল না। এজন্য শোনার দিন জানগা জজকে অনুরোধ করে নিজেই নিজের কেসটি লড়বে। অবশ্য জজের থেকে অনুমতি পেয়ে জানগা সকল তথ্য তুলে ধরে। জানগা সারা দেশের ওই সকল কেসের তথ্য দেখায় যাদের কালো জাদুর চর্চার সন্দেহে খুন করা হয়েছে। এরপর নিজের ভাইয়ের কথা বলে যে ঠিক এমনিভাবে সন্দেহ করেই রমেশ আমার ভাইকে খুন করেছে, আর তারা আমার কাছে এটা স্বীকারও করেছে। কিন্তু রমেশরা সোজা অস্বীকার করে দেয়। এজন্য দুপক্ষের মধ্যে হট্টগোল বেঁধে যায়। জজ একসময় তাদেরকে থামিয়ে বলে, এই কেসটি আজ সমাধান হবে না, তোমরা সামনের মাসের 15 তারিখে আসবে। সিন চলে যায় 15 তারিখে। প্রথমে রমেশের উকিল বলে, কমিরে রমেশদের বোনের চিতায় পুড়ে মরেছে, এটা সঠিক, কিন্তু রমেশরাই যে তাকে মেরেছে তার কি কোনো উইটনেস আছে? কোর্টও উইটনেসের কথা জানতে চাইলে জানগা বলে, একজন আছে, মাল্লি, কিন্তু ঘটনার পরদিন থেকে সেও নিখোঁজ। হয়তো ওরা টাকা খাইয়ে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। আমার কাছে কোনো উইটনেস নেই, তবে আমার কাছে প্রুফ আছে। এরপর জানগা কোর্টকে থানায় টাকা দেওয়ার সেই ভিডিওটি দেখায়। ভিডিওটি দেখার পর জাজ রমেশকে বলে, প্রথমে নিজেরা সেটেল করে এখন কোর্টে এসেছ, এবং জানগাদেরকে বলে, তোমরা প্রথমে টাকা নিলে আবার তাদের বিরুদ্ধে মামলাও করলে। কোর্ট সঠিক তদন্তের জন্য একটি কমিটি করে দেয় আর বলে দেয় কমিটির রিপোর্ট অনুযায়ী 21 তারিখে রায় দেওয়া হবে। এর মধ্যে জানগার কাছে একটি কল আসে। জানগা দ্রুত বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে জানগা প্রথমে লক্ষ্মীর সাথে কথা বলে, এরপর হসপিটালে, একটি স্কুলে এবং তাদের চাচা মারুতির কাছেও যায়। সব জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করতে থাকে। অবশেষে আসে রায় ঘোষণার দিন। 45 দিন পার হয়ে গেছে। জজ বলে, কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী এটাই প্রমাণ হয়েছে রমেশ ও তার ভাই কমিটির উপর আক্রমণ করে তাকে আগুনে পুড়িয়ে খুন করেছে। জজ তার রায় দিতে যাচ্ছিল, তখনই জানগা বলে ওঠে, আমি এই কেস তুলে নিতে চাই। জানগা বলে, আমার ওদের উপর রাগ নেই, আমার ভাই তো চলে গেছে,
আজ তারা জেলে গেলে তাদের পরিবারও রাস্তায় এসে দাঁড়াবে। তাই আমি শুধু এটাই চাই, এই দেশে আমার ভাইয়ের মতো কাউকে যেন আর সন্দেহ করে হত্যা করা না হয়। জানগার কথা মতো কেসটি ক্লোজ হয়ে যায়। তবে বাড়িতে ফিরে লক্ষ্মী আর বালিজা এটা মানতেই পারছে না যে কমিরের খুনিদেরকে জানগা ছেড়ে দিল। জানগার কাছে জানতে চায় জানগা এমন কেন করলো, ওদের শাস্তি হচ্ছিল, ঠিক তখনই কেন ও মানবতা দেখালো। তখনই জানগা বলে ওঠে, ভাইয়া সব করেছিল। আর এখান থেকে পুরো ঘটনার মোড় ঘুরে যায়। তবে জানগা সব কিভাবে জানল, জানতে আমাদের পাস্টে ফিরে যেতে হবে। জানগা সেদিন লক্ষ্মীর কাছে জানতে চাচ্ছিল, মৃত্যুর আগের দিন ও তোমাকে কিছু বলেছিল? ওই রাতে তোমাদের কি হয়েছিল ভালো করে মনে করে বলো। তখন লক্ষ্মী সব বলতে শুরু করে। লক্ষ্মী হাতের রক্তের কথা বললে জানগা অটোতে গিয়ে চেক করে দেখে অটোতে এখনও রক্ত লেগে আছে। জানগা সেই রক্ত ল্যাবে নিয়ে টেস্ট করায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই ব্লাড টেস্ট করে জানা যায় ওই ব্লাড বাচ্চা গরুর। এরপর জানগা একজন স্বামীর সাথে দেখা করে এবং কবিতার ফটো দেখে জানতে চায় এই কালো জাদুর প্রক্রিয়াটি কিভাবে করে। স্বামী বলে, যার উপর করা হয় তার মাথার চুল, পরিহিত কাপড় এবং পায়ের তলার মাটি নিয়ে একটি পুতুল সাজানো হয়। এরপর মৃত কোনো প্রাণী এবং নবজাতকের নারের সাথে ওই পুতুলকে মাটি চাপা দেওয়া হয়। একটি বাচ্চা গরুকে বলি দেওয়ার মাধ্যমেই এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়। রেণুকা অবতার অনেক ভয়ানক, যে কোনো সময় বিপরীত কিছু ঘটতে পারে। তাই শেষ পর্বটি অবশ্যই যার উপর করা হয় তার চিতার পাশে বসে সম্পন্ন করতে হয়। পরবর্তী পূজা করতে তাকে অবশ্যই উলঙ্গ হয়ে যেতে হবে, এমনকি নিজের পায়ের জুতাও সে নিয়ে যেতে পারবে না। জানগা জানতে চায়, এই কালো জাদুর কোনো নিয়ম আছে? স্বামী বলে, অনেক নিয়ম আছে। প্রতি বৃহস্পতিবার 108 বালতি পানি দিয়ে গোসল করতে হয়। সামনের দরজায় লেবু ঝুলিয়ে রাখতে হয়, তবে রং বদলাতে তা পরিবর্তন করতে হয়। এমনকি ওই প্রক্রিয়া চলাকালীন সে সঙ্গম করতে পারবে না। আর এই সব তথ্যই কমিরির সাথে মিলে যাচ্ছিল। তারপরও জাঙ্গা আবারও হসপিটালে খবর নেয়। এরপর জাঙ্গা সেই জায়গার সন্ধান পায় যেখানে কমিরি কালো জাদু করত। এখান থেকে সিন ঘটনার রাতে এক্স্যাক্টলি যা ঘটেছিল। রাত তখন 11:43। কমিরি টয়লেট যাওয়ার নাম করে ইচ্ছাপূর্বক বালিজার স্যান্ডেল পরে বস্তাভর্তি পূজার সরঞ্জাম নিয়ে শ্মশান ঘাটে গিয়েছিল এবং সেখানে গিয়ে মাল্লিকে দেখে কমিরি মাল্লিকে বলে, আমার একটা হেল্প কর, আধা ঘন্টা খেয়াল রাখ এখানে কেউ আসে কিনা, আর তুই যা দেখবি সব ভুলে যাবি, বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব। মাল্লিও রাজি হয়ে যায়। এরপর মাল্লিকে দাঁড় করিয়ে রেখে কমিরি লাল কাপড়টা নিয়ে ভিতরে গিয়ে কালো জাদুর প্রক্রিয়া শুরু করে। আর তখনই কাপড় পরে যাওয়ায় মাল্লি দেখে ফেলে কমিরি উলঙ্গ হয়ে কালো জাদু করছে। মাল্লি অনেক ভয় পেয়ে যাচ্ছিল, এজন্য মাল্লি ফোন বের করে সাথে সাথে ভিডিও করতে শুরু করে। তবে কমিরি দেখা মাত্রই মাল্লি শ্মশান ঘাটের ঘরের ভিতর চলে যায় এবং দ্রুত রমেশকে মেসেজ করে। এদিকে রমেশরা তখন মদের নেশায় থাকায় তারা ফোন দেখতে পাচ্ছে না। এর মধ্যে কমিরির কাজ শেষ। কমিরির সব প্রমাণ মিটিয়ে মাল্লিকে ডাকা মাত্রই আতঙ্কে মাল্লি ফোনটি ফেলে বেরিয়ে আসে। এর মধ্যে মাল্লির মেসেজ দেখা মাত্র রমেশ এসে পড়েছে। এরপর কী ঘটেছিল তা তো আমরা আগেও দেখেছি। জানগার থেকে সব শুনে বালিজা বলে ওঠে, ও আর রমেশরাই সব বলছে, কিন্তু আমি কমিরিকে জানি, ও কখনোই এমনটা করতে যাবে না। তখন জানগা একটি মোবাইল ফোন বের করে এবং বলে, শ্মশানে যেদিন দেখলাম আমার ভাইয়ের মৃত্যুতে কারোর কিছু আসে যায় না, তখন আমি তদন্ত করতে শুরু করি। ভাইয়ের মৃত্যুর রহস্য খুঁজতে আমি শ্মশানে তল্লাশি করি, আর তখনই ঘরের মধ্যে মাল্লির এই ফোনটি পাই। ফোনটি তখন নষ্ট ছিল, তা আমি রিপেয়ার করতে দিয়েছিলাম। কোর্টে যেদিন দ্বিতীয় শুনানি চলছিল ওই দিনে আমি খবর পাই ফোনটি অন হয়েছে। এরপর আমি ফোনের মধ্যে একটি ভিডিও পাই। জানগা বালিজাকে ওই ভিডিওটি দেখায়। তবে লক্ষ্মী দেখার আগেই বালিজা রাগ করে ফোনটি ভেঙে ফেলে এবং বলতে থাকে, ওই সব কোথায় শিখলো আর ওই মেয়ের সাথে কি সম্পর্ক। এরপর জানগা ওই প্রশ্নের উত্তর দিতে থাকে। জানগা বলে, ছোটবেলা থেকে আমাদের সাথে ছিল না, ও আমাদের চাচা মারুতির কাছে বড় হয়েছে। সিন চলে যায় 15 বছর পূর্বে। মধ্যরাত। কমিরি এবং মারুতিকে দেখা যায় একটি ছোট বাচ্চা মেয়ের উপর থেকে অশুভ শক্তি দূর করছে। তারা মধ্যরাতে নদীর ঘাটে গিয়ে কিছু একটা করে। কমিরি তখন গ্রামের স্কুলে পড়ত এবং একই ক্লাসের একটি মেয়েকে খুবই পছন্দ করত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়, দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন কমিরি মেয়েটিকে প্রপোজ করতে যাবে, তখনই মেয়েটির পরিবারের লোকেরা দেখে ফেলে ওই মেয়েটি আর কেউ না, ওই মেয়েই ছিল কবিতা। মেয়েটি সেদিন নিজেকে বাঁচাতে কমিরির উপর সব দোষ চাপিয়ে দিয়েছিল, আর এজন্য কমিরিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার পর কমিরি দেখতে পায় কবিতা অন্য একটি ছেলের সাথে বন্ধুত্ব করেছে। এই জন্য সে বাড়ি না ফিরে গাছের তলায় বসেছিল। তখন মারুতি এসে কমিরিকে তার কালো জাদু শিখাতে চায়। কমিরি বলে, ঠিক আছে, আপনি যা শিখাবেন আমি শিখব, তবে আমি পরিশ্রম করে জীবনযাপন করব। এরপরই কমিরি মারুতির থেকে কালো জাদু শিখেছিল। আপনাদের মনে আছে জানগা যেদিন শহরে গেল ওই দিন কমিরির অটোতে 2 জন যাত্রী উঠেছিল। তারা ছিল কবিতা
এবং কবিতার স্বামী। কমিরি সেদিন কবিতাকে স্বামীর সাথে হাসি খুশি দেখে মনে মনে জ্বলছিল। এরপর থেকে কমিরি কবিতাকে ফলো করতে শুরু করে। কমিরি যতবারই কবিতাকে ওর স্বামীর সাথে দেখত ততবারই তার পাস্টের কথা মনে পড়ে যেত, কারণ আজ কবিতার জন্যই তার এই অবস্থা। এই ছিল মূলত কমিরির সাথে কবিতার লিঙ্ক। কবিতার কথা শুনে লক্ষ্মী বিশ্বাসই করতে চাচ্ছে না সে ছাড়াও তার স্বামীর হৃদয়ে দ্বিতীয় নারী ছিল। বালিজা বোঝায়, কেঁদো না লক্ষ্মী, কে জানতো এরকম ছিল, এভাবে কারোর জীবন নিতে পারে। জাঙ্গা বলে, ভাইয়া শুধু একজনের জীবন নেয়নি, ও কালো জাদু করে সারপাঞ্চকে মেরেছে, এমনকি ট্যাঙ্কারে যে লোকটা ছিল তোমাদের চালাতন করত তাকেও মেরেছে। আমি কেস করার আগে সব জানতাম না, মাল্লির ফোনে এসব দেখার পরই আমি জানতে পেরেছি। এজন্য আমি চুপচাপ চলে এসেছি। ও হয়তো ভেবেছে ও যা করেছে সব সঠিক, কিন্তু ও সব ভুল করেছে। লক্ষ্মী বলে, এতেও কি পেল, মানুষকে মেরে তো নিজেরকে মরতে হলো। বালিজা বোঝায়, মনে করে নাও ও ওর কৃতকাজের সাজা পেয়েছে। তখনই জানগা বলে ওঠে, ও এখনও সাজা পায়নি, কারণ কমিরি এখনও জীবিত। জানগা বলে, সেদিন কমিরি চিতার আগুনে পড়েনি, পড়েছিল মাল্লি, কিন্তু রমেশ শাহ মাল্লিকে কমিরি ভেবে মেরে ফেলেছে। আমি তদন্ত করতে গিয়ে চিতার মধ্যে দাঁত পেয়ে ওই দাঁতের ডিএনএ টেস্ট করাই, যেটা কমিরির সাথে ম্যাচ করেনি, করেছিল মাল্লির ছেলের সাথে। সব শুনে লক্ষ্মী শুধু বলে, তার মানে আমার স্বামী জীবিত? জানগা বলে, এজন্য খুশি হও না, কাঁদো, ভাবো মারা গেছে। ওর যত শক্তি থাক না কেন, এবার ওর মরতে হবে, আইন সবার জন্যই সমান। এই বলে জানগা সাইকেল নিয়ে বেরিয়ে যায়। সিন চলে যায় এর কয়েক মাস পর। কেরালার একটি জায়গায় কমিরিকে দেখা যায়। কমিরি এখানে ভিন্ন বেশে একটি খাবারের দোকান চালাচ্ছে। কমিরি যে কীভাবে বেঁচে আছে সেটা নয় বোঝা গেল, কিন্তু সব থেকে বড় ছটকাটা তখনই লাগে যখন কমিরির সাথে কবিতাকে দেখা যায়। এটা কিভাবে সম্ভব? কবিতা কিভাবে এখনও জীবিত? তবে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব। মূলত মাওরি পলিমেরার প্রথম পর্ব এ পর্যন্তই দেখানো হচ্ছিল। এবার আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। কি ভাবছেন? প্রথম পর্ব তো ইন্ট্রোডাকশন ছিল মাত্র, এখন থেকে প্রতি মুহূর্তে ঝটকা খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। দ্বিতীয় পর্বের প্রথমেই আমাদের লক্ষ্মীকে দেখানো হয়। লক্ষ্মী ছেলেকে নিয়ে পাহাড়ের চূড়ায় তাদের যে ঘরটি ছিল সেখানে গিয়েছে। মূলত কমিরি থাকতে আজকের দিনে কমিরি লক্ষ্মীকে এখানে নিয়ে আসতো। এখন তো কমিরি নেই, তাই লক্ষ্মী ছেলেকে নিয়ে একাই এসেছে। লক্ষ্মী ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে দেখে বালিজা এসে বসে আছে। লক্ষ্মী খেয়াল করে বালিজার গলায় একটি মালা। লক্ষ্মী জানতে চায় মালা পড়েছে কেন। বালিজা বলে, আমি মদ খাওয়া ছাড়ি না দেখে রামুল আমাকে ছেড়ে চলে গেছে, তাই নিজেকে শুধরাতে মালা পড়েছি। মূলত এই মালা যতদিন গলায় থাকবে ততদিন সে কোনো খারাপ কাজ করতে পারবে না। লক্ষ্মী জানতে চায়, তোমার কাছে চিন্তিত লাগছে কেন? বালিজা বলে, রামুলা কল করেছিল, চিকিৎসার জন্য টাকা চাচ্ছে। এদিকে আমি ঋণে জর্জরিত, এখন আমি টাকা কোত্থেকে জোগাড় করি? বালিজার কথা শুনে লক্ষ্মী বালিজাকে তার স্বর্ণের কানের দুলটি দিয়ে বলে, এটা বিক্রি করে টাকা পাঠিয়ে দাও। যদিও বালিজা নিতে চাচ্ছিল না, কিন্তু লক্ষ্মী বলে, আমাকে বোন ডেকেছ না, ভাইয়ের বিপদে সাহায্য করতে দাও। লক্ষ্মী রামুলাকে কল করে বলে দেয়, তুমি চিন্তা করো না, তুমি শুধু সব সমস্যা মিটিয়ে চলে এসো। লক্ষ্মীর কথা মতো বালিজা ওই দুল বিক্রি করে রামুলাকে টাকা পাঠিয়ে দেয়। এদিকে থানায় নতুন এসআই যোগদান করেছে, যার নাম রবীন্দ্র নায়েক। আমরা তাকে নায়কই বলবো। নায়ক যোগদান করতেই রমেশকে দেখা যায় নায়কের শুভেচ্ছা জানাতে এসেছে। রমেশ চলে যেতেই নায়ক থানার সব রেজিস্টার চেক করে দেখে জানগা অনেক দিন যাবৎ অনুপস্থিত। তার নায়ক জানতে চায়, এই হিরো কোথায়? বেরাইয়া নামে এক কনস্টেবল বলে, স্যার, কোর্টে শেষ শুনানির পর থেকে ও নিখোঁজ। ও একজন সৎ এবং সিনসিয়ার পুলিশ ছিল। আগের এসআই থাকাকালীন লক্ষ্মী রোজ থানায় আসতো, কিন্তু এসআই কোনো পদক্ষেপই নেয়নি। ভেরাইয়ের কথা শুনে নায়ক জাঙ্গা এবং কমিরির কেস ফাইল স্টাডি করতে শুরু করে। এর মাঝে এক দম্পতি তাদের মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে আসে। ভেরাইয়ের কমপ্লেন লেখা হতেই নায়ক এসে জানগার ফাইলটি দিয়ে বলে, চলো তোমার হিরোকে খুঁজে বের করি। নায়ক জানগার কেসের ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে তারা লক্ষ্মীর কাছে যায়। তারা গিয়ে দেখে সাম্বায়া নামে এক অটো চালক লক্ষ্মীর সাথে দেখা করতে এসেছে। সাম্বায়াকে বিদায় করে নায়ক বাড়ির আশেপাশে দেখছিল। তখন ঘরের সামনে লেবু ঝোলানো দেখে নায়ক জানতে চায়, এটা কি? লক্ষ্মী বলে, এটা অশুভ শক্তি দূর করতে চাচা দিয়েছে, চাচা পাশের গ্রামে থাকে। নায়ক লক্ষ্মীকে বলে, জাঙ্গা যে টাকা খেয়ে কেসটি তুলেছিল তার শেয়ার তুমি পেয়েছ? লক্ষ্মী বলে, ছিচি স্যার, জাঙ্গা এমন লোক ছিল না। কেস তুলে নেওয়ার দিন থেকে ও তো আজ অবধি বাড়িতে আসেনি। নায়ক বলে, আমি বুঝতেই পারছি না, তোমরা তোমার স্বামীর খুনির থেকে টাকা নিয়েছ, এরপর কেস করেছ, আবার কেস যখন জিতে যাচ্ছিলে হঠাৎ করে কেস তুলেও নিলে, কেন করেছ? এর মধ্যে পুলিশ দেখে বালিজা এগিয়ে এসে জানতে চায় পুলিশ কেন এসেছে। কথার মাঝে বালিজার ফোন এলে নায়ক বালিজার ফোনটি নিয়ে নেয়। ফোনের মধ্যে দেখতে দেখতে বলে, জানগার মিসিং কেসে তোমরা দুজন প্রাইম সাসপেক্ট, আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। এর মধ্যে নায়কের কাছে একটি কল আসা মাত্রই নায়ক সেখান থেকে পুরাতন মন্দিরে যায় এবং সেখানে গিয়ে দেখে দীনেশের, মানে বর্তমান সারপাঞ্চের লাশ পড়ে আছে। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে, কে মেরেছে
তার রহস্য। সেখান থেকে ফিরে চায়ের দোকানে বসে নায়ক গ্রামের সব ঘটনার কথা ভাবছিল। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই নায়ক দ্রুত থানায় গিয়ে সকালে যে মেয়েটির মিসিং কমপ্লেন এসেছিল সেই ফাইলটি দেখতে চায়। আর এখানেই দেখা যায় এটি সারপাঞ্চের মেয়ে সিমরানের মিসিং কমপ্লেন। তবে যারা এসেছিল তারা কারা, এই বিষয়ে আমরা একটু পরে আসছি। এদিকে বালিজাকে দেখা যায় সে যেখান থেকে মালাটি নিয়েছিল সেখানে এসেছে। জায়গাটি একটি পাহাড়ি অঞ্চল। অনেকে এখানে ঋষিদের সাক্ষাৎ নিতে আসে। বালিজা এদের মধ্যেই কমিরিকে দেখতে পায়। এরপর কমিরি পিছু করতে থাকে। কমিরিও হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। বালিজা তখনও কমিরি পিছু করে যাচ্ছে। একসময় কমিরি বালিজার সামনে এসে জানতে চায় গ্রামের সবাই কেমন আছে। বালিজা জানতে চায়, কিরে কমিরি, আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছিস। তোর বউ সত্যিটা লুকাতে যুদ্ধ করে যাচ্ছে, তোর ভাই তোকে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এখানে কি করছিস? কমিরি শুধু বলে, শুদ্ধ হচ্ছি। সিং চলে আসে যষ্টিপল্লী স্কুলে। কমিরির ছেলে যেখানে পড়াশোনা করে। রমেশ লোকজন নিয়ে এসে কমিরির ছেলেকে স্কুল থেকে বের করে দেয়। তার কথা, যার বাবা কালো জাদু করে তার ছেলের এখানে পড়ার কোনো অধিকারই নেই। ছেলেটি বাড়ি ফিরেই লক্ষ্মীকে বিষয়টি জানায়। এরপর লক্ষ্মী জামা কাপড় গুছিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। অন্য দৃশ্যে আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্ট দেখানো হয়। প্রকাশ নামে একটি ছেলে তার বস দেবকে বলছে, স্যার, আমি 2 বছর যাবৎ সব খুঁটিনাটি যাচাই করে দেখেছি। আমার মনে হয় ওই মন্দিরের পিছে কোনো সিক্রেট আছে। এর মধ্যে দেবের কাছে একটি ফোন আসে। দেব প্রকাশের কাছে জানতে চায়, এই কথা কারোর সাথে শেয়ার করেছ? প্রকাশ বলে, না স্যার, সরকারকে জানালে তারাই তো ব্রেকিং নিউজ করবে। দেব বলে, কাউকে বলার প্রয়োজন নেই। তোমাকে আমি দুবাইয়ের টিকিট কেটে দিচ্ছি। সেখানে গিয়ে 2 মাস থাকো, আর এখানে সব কিছু আমি দেখব। এরপর দেব অফিস থেকে বেরিয়েই ফোনে কাউকে বলে দেয় আমি ওকে দুবাই পাঠাচ্ছি, ওখানে ওকে শেষ করে দিবে। অন্যদিকে নায়ক সেই মিসিং মেয়ে সিমরানের কথা বলছে। নায়ক বলছে, আমি তদন্ত করতে হায়দ্রাবাদ গিয়ে জানতে পারি সবাই জায়গায় সারপাঞ্চের মেয়ে বলে জানতো সেই সিমরান আসলে তার মেয়ে না। কিন্তু সিমরান কেন সারপাঞ্চের মেয়ে পরিচয় দিয়েছিল তার কারণ আমি খুঁজে পাইনি। নায়কের ধারণা, যদি সিমরানও মারা গিয়ে থাকে তবে এটাও কমিরির কাজ হবে, নয়তো কমিরি খুনিকে জানে। কারণ সারপাঞ্চের মৃত্যুর রাতে সিমরান কমিরির অটো করেই রেলওয়ে স্টেশনের দিকে গিয়েছিল। আর সেই রাতে এক অটো চালক সিমরানকে কমিরির অটোতে উঠতে দেখেছিল। এখানে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে। সিন চলে যায় কমিরি এবং বালিজার ওখানে। কমিরি বালিজাকে নিয়ে এক এক জায়গায় গিয়ে এক একজনের কাছ থেকে কিছু তথ্য নিচ্ছে। এরপর তারা একটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নাগাদ তারা গভীর জঙ্গলের মাঝে থাকা একটি আশ্রমে পৌঁছে যায়। আশ্রমে পৌঁছা মাত্রই আশ্রমের ঋষি কমিরি চাওয়া মাত্রই বলে ওঠে, তুই অনেক দেরি করে ফেলেছিস। এরপর শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। তবে এটি কোনো কালো জাদুর প্রক্রিয়া নয়। মূলত কমিরি এই ঋষির থেকে কিছু শিখতে এসেছিল, তাই ঋষি কমিরিকে সেটাই শেখাচ্ছে। সারা রাত ধরে এসব দেখার পর সকাল হতে বালিজা কমিরির কাছে জানতে চায়, তুই সব কি করছিস, কি জন্য করছিস, আমাকে খুলে বল। আর এসবের কারণ জানতেই আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কমিরির ভাষ্যমতে কমিরি একদিন স্বপ্নে দেখছিল গ্রামের পরিত্যক্ত ওই মন্দিরের মধ্যে অনেক গুপ্তধন আছে, সেগুলো বিষধর সাপেরা ভাড়া দিচ্ছে। স্বপ্ন দেখে কমিরির স্বপ্নের অর্থ বুঝতে পারছিল না। আপনাদের মনে আছে জানগা এবং বালিজা বাজারে যাওয়ার সময় কমিরি অটো নিয়ে বেরিয়েছিল? কমিরি সেদিন ওই মন্দিরে গিয়েছিল এবং প্রার্থনা করছিল, আমি জানি না তুমি কেন আমার স্বপ্নে এসেছ, আমি কোনো পাপ করে থাকলে আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই মন্দিরের মধ্যে বজ্রপাত হয়। আশেপাশে লোহার টুকরাগুলো মন্দিরের দিকে আকৃষ্ট হতে থাকে, যা দেখে কমিরি একদম ঘাবড়ে যায়। কমিরি এসবের মানে খুঁজে পাচ্ছিল না। এজন্য কমিরি দ্রুত মারুতির সাথে দেখা করে এবং বলে, চাচা, মাসখানেক যাবৎ আমার সাথে কেমন যেন হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ওই বন্ধ মন্দির বারবার আমার স্বপ্নে আসছে। অনেক অনেক স্বর্ণ আর সাপ দেখছি, মনে হচ্ছে মন্দির আমাকে ডাকছে। এসব কথা শুনে মারুতি বলে, আরে বোকা, এসব শুধু স্বপ্নই, চিন্তা করিস না। তুই মাঝে মাঝে ওই মন্দিরে যাস তো, তাই বারবার স্বপ্নে ওই মন্দির দেখছিস। ওখানে বেশি যাস না, সব ঠিক হয়ে যাবে। চাচার কথা শুনে কমিরি ফিরে আসে। তবে রাতে খাবার খাওয়ার সময় লক্ষ্মী কমিরের গলায় সিঁদুরের দাগ দেখে বুঝতে পারে কমিরি ওই মন্দিরে গিয়েছিল। এই জন্য লক্ষ্মী বলছিল, ওই মন্দিরে কেন গিয়েছ? মন্দিরটি অভিশপ্ত। গ্রামের লোকজন বলে ওই মন্দির ভালো না, তুমি কেন গিয়েছিলে? আর কখনো ওখানে যাবে না। কমিরি বলে, আরে সব কিছু না, বাদ দাও না। আপনাদের মনে আছে সকালে কমিরি খাবার খাওয়ার সময় একটি কল এসেছিল, আর কমিরি না খেয়েই চলে গিয়েছিল? কমিরি মূলত মারুতির কল পেয়ে মারুতির বাড়িতে গিয়েছিল। মারুতি বলে, তুই কাল যখন ওই মন্দিরের কথা বললি, আমার তোর বাবার মৃত্যুর কথা মনে পড়ে গেল। আমরা যে পূজা করি, বলি দেই, তা ওই মন্দিরের জন্যই। কমিরি অবাক হয়ে জানতে চায়, কি বলছেন এসব? মারুতি বলে, বিরতা পার্বণে শ্রীকৃষ্ণ যখন এখানে এসেছিল, পুরাণে উল্লেখ আছে জ্যৈষ্ঠীপল্লীতে রাতে একটি পূজা হয়েছিল। আর এই বিশ্বাস থেকেই কেরালার এককালীন রাজা মার্তান্ডা বর্মা এখানে একটি বিষ্ণু মন্দির বানায়। অনেকে বলে এই মন্দিরের কনস্ট্রাকশনের সময় মন্দিরের নিচে বহু পরিমাণ স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখা হচ্ছে।
কিন্তু আমরাই শুধু জানতাম এটা সত্য। ওই মন্দির শক্তিশালী মন্ত্র এবং সাপ দ্বারা সুরক্ষিত। তোর বাবা পাহারায় থাকা ওই সাপগুলোকে সরাতে গিয়ে মারা গিয়েছিল। তোমার বাবা সবসময় তোমাকে ওই মন্দির থেকে দূরে রাখতে চেষ্টা করেছিল, তাই আমিও কিছু বলিনি। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার জন্ম এই মন্দিরের জন্যই হয়েছে। উল্লেখ্য আছে, আশ্বিনী নক্ষত্রের সময় যার জন্ম হবে সেই ওই গুপ্তধন হাসিল করতে পারবে। একমাত্র তোমার জন্মই সেই সময় হয়েছে। তবে তোমাকেও সব পেতে হলে তোমার সকল প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে। তোমাকে তোমার সব থেকে প্রিয়জনের বলি দিতে হবে। এমনকি যাকে তুমি বলি দিবে তাকেও তোমাকে প্রচুর ভালোবাসতে হবে। চন্দ্রগ্রহণের সময় ইরাক্কির জঙ্গলে গিয়ে তোমাকে এই বলিদান দিতে হবে, কারণ মন্দিরের নির্মাণ পরিকল্পনা এবং প্রথম পূজা সেখানেই করা হয়েছিল। এর মধ্যেই আরেকটি কল আসা মাত্রই কমিরি থানায় গিয়েছিল, যেটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। কমিরির মুখে এসব শুনে বালিজা বলছিল, গুপ্তধন, নরবলি, এসব কি পাগলের মতো কথা বলছিস? আসলে কি মন্দিরে গুপ্তধন আছে? আর তুই ছাড়া কি আর কেউ এ ব্যাপার জানে? এখান থেকে সিন স্কিপ হয়। এদিকে লক্ষ্মীকে দেখা যায় ছেলেকে নিয়ে মারুতির বাড়িতে এসেছে। মারুতির ঘরে কোনো খাবার ছিল না, তাই লক্ষ্মী আসা মাত্রই রান্না করতে চলে যায়। সবজি কাটতে কাটতে লক্ষ্মী মারুতির কাছে জানতে চাচ্ছিল, কমুরি চলে যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে এসেছিল তাই না চাচা? আপনি আমাকে বলেননি কেন? মারুতি শুধু বলে, কারণ ও এখনও এটা ভুলতে পারেনি। আর এখানেই লক্ষ্মী সবটা জানতে পারে। মারুতি বলে, কমিরি যখন ভাবছিল ওর ভালোবাসার কাউকে বলি দিতে হবে, তখনই ও কবিতাকে দেখেছিল। ও কবিতাকে তখনও ভালোবাসত। তারপরও কবিতা ওকে পছন্দ করে কিনা এটা জানার জন্য ও কবিতার সাথে দেখা করতে চেষ্টা করত। এরপর একদিন মন্দিরে কবিতাকে একা পেয়ে কমিরি কবিতার সাথে দেখা করে। কবিতাও কমিরিকে চিনতে পেরেছিল। কমিরি শুধু কবিতার কাছে একটি কথা জানতে চেয়েছিল, তুমি কি আমাকে পছন্দ করো কিনা? কবিতা তখন ভেবে চিন্তে বলে, আমি সত্যিই তোমাকে পছন্দ করতাম। কিন্তু কবিতা এটা বলার পর কমিরি আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। কমিরি ঠিক করে নিয়েছিল সে কবিতাকে বলি দিবে। তবে তার আগে কমিরি বাস্তু বোঝার জন্য আবার ওই মন্দিরে গিয়েছিল। আর সেখানেই কমিরি সারপাঞ্চ এবং সিমরানকে একসাথে দেখে ফেলে। কমিরি ভেবেছিল সারপাঞ্চ আর সিমরানও হয়তোবা এই গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে। এজন্য কবিতার সাথে কমিরি সিমরানকেও একই কালো জাদু করেছিল। আর এরপরই সিমরান কমিরির অটোতে করে রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। কবিতা তখন হসপিটালে ভর্তি। কমিরি ডক্টরকে টাকা দিয়ে কবিতার অ্যাবর্শন করায় এবং রমেশদেরকে মিথ্যা বলায়। এরপর আবার রাতের আধারে কবিতাকে নিয়ে সেখানের সারপাঞ্চের মেয়ে সিমরানের বডিটি রেখে দেয়, কারণ রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় কমিরি সিমরানকে বেহুশ করে এখানে নিয়ে এসেছিল। মারুতি বলে, এরপর আমি ওই রাতেই কবিতার ওপর থেকে রেণুকা অবতার মুক্ত করি। এখানে দেখানো হয় কাপড়ের এক পাশে বসে মারুতি মন্ত্রপাঠ করছে, অন্যদিকে কমিরি মন্ত্রপাঠ করছিল। আর তখনই উপর দিয়ে একটি প্যাঁচা উড়ে যায়। সব কিছু শেষ হলে মারুতি কমিরিকে বলে, পূজা সম্পন্ন হয়েছে, তুই অবশ্যই ওই মেয়ের চিতার পাশে গিয়ে রেণুকা অবতারের শেষ ধাপ পূর্ণ করবি। এরপর আগামীকাল পাশের গ্রামের রেলওয়ে স্টেশনে আসবি। আমি কবিতাকে নিয়ে আসব। এখন এখান থেকে সোজা বাড়িতে চলে যাবি, ভুল করেও পিছে ঘুরবি না। মারুতির কথা মতো কমিরি সোজা বাড়িতে চলে যায়। রাত পার হতেই রেণুকা অবতারের প্রভাবে সিমরানের মৃত্যু হয় এবং চেহারা এমনভাবে নষ্ট হয়ে যায় যে চেনার উপায় ছিল না। রমেশরাও তাই সিমরানকে কবিতা ভেবে সিমরানের সৎকার করে দেয়। আর ওই রাতেই সিমরানের উপর করা রেণুকা অবতারের শেষ ধাপ পূরণ করতে এসেই কমিরির সাথে ওই ঘটনাটি ঘটে। মাল্লি সিমরানের চিতার আগুনে পুড়ে মারা যায়। আর কমিরি সেখান থেকে পালিয়ে পরদিন সকালে পাশের রেল স্টেশনে চলে যায়। সেখানে আগে থেকে মারুতি দাঁড়িয়েছিল। কমিরি আসা মাত্রই মারুতি কমিরির হাতে একটি রুদ্রাক্ষ বেঁধে দেয় এবং বলে, ভুল করেও এটা কখনো খুলবি না। আর এক ধরনের পানি খাইয়ে দিয়ে বলে, আমি কবিতার কাছে দিয়ে দিয়েছি, রোজ সকাল এবং বিকালে এটা খেতে ভুল হয় না যেন, তবেই পূজার সময় তুই রক্ষা পাবি। এরপরই মারুতি কবিতাকে ডেকে কমিরির হাতে তুলে দেয়। আর কমিরিও কবিতাকে নিয়ে কেরালাতে গিয়ে নতুন করে সংসার শুরু করে। সিন প্রেজেন্টে দেবের সহযোগী মানে তার গার্লফ্রেন্ড বলছিল, ওই মন্দিরে কি এমন আছে যে জন্য তুমি নিজের লোক প্রশান্তকেও মারতে চাচ্ছ? এখান থেকে সিন ফ্ল্যাশব্যাক। আর্কিওলজি ডিপার্টমেন্টের একজন গবেষক মনিকা, সে দেবের আন্ডারে কাজ করে। কয়েক বছর রিসার্চ করার পর দেবকে কিছু তথ্য জানায়। মনিকা অনন্ত পদ্মনাভা মন্দিরের কথা বলে, যে এটি 100 বছরের পুরনো পৃথিবীর সবথেকে মহামূল্যবান মন্দির। এই মন্দির নিয়ে রিসার্চ করে আমরা জেনেছি 17 শতাব্দীতে রাজা মার্থান্ডা বর্মা, যে কিনা বিষ্ণু ভক্ত ছিল, সে তার রাজ্যের প্রতীক হিসাবে শঙ্খ প্রতীক ব্যবহার শুরু করে এবং ওই সময় মন্দিরের নিচের 6 তলা বিশিষ্ট বেসমেন্টে মন্দিরের সব সম্পদ রাখা হতো। মাটির নিচে এত গুপ্তধন রাখায় মন্দিরের আশেপাশের প্রাকৃতিক কিছু পরিবর্তন আসে। যেমন মন্দিরের পাশে বিশেষ ধরনের এক ফুল গাছ জন্ম নেয়, আশেপাশের মাটির পরিবর্তন আসে, নতুন নতুন উদ্ভিদের জন্ম হয় এবং সেই উদ্ভিদের দিকে আকৃষ্ট হয়ে সেখানে এক বিষধর প্রজাতির সাপের আগমন হয়, যা পৃথিবীর অন্য কোথাও নেই।
সম্প্রতি এই সকল কিছুই জ্যোষ্ঠীপল্লী গ্রামের বিষ্ণু মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে। রাজা মার্থান্ডা বার্মা সেই সময়ে মোট 12টি মন্দির নির্মাণ করেছিলেন, যার প্রতিটিতেই বিষ্ণুমূর্তি ভিন্নভাবে নির্মাণ করা হয়েছিল। শুধুমাত্র জ্যোষ্ঠীপল্লীর মন্দিরেই বিষ্ণুমূর্তিকে এক পায়ে দাঁড়ানো অবস্থায় নির্মাণ করা হয়েছিল। এই সব কিছু বিবেচনা করলে আর আমাদের রিসার্চ অনুযায়ী এই জ্যোষ্ঠীপল্লী মন্দিরের নিচে এমন পরিমাণ গুপ্তধন আছে যা অন্য কোথাও নেই। তবে প্রপার ইনফরমেশনের জন্য আমাদের মন্দির পর্যবেক্ষণ করতে হবে। মনিকার তথ্যের ভিত্তিতে মন্দির পর্যবেক্ষণ করার জন্য দেব সে সময়ের সারপাঞ্চকে ডাকে এবং তাকে বলে, আমরা ওই মন্দিরের উপর রিসার্চ করব, তুমি শুধু সুযোগ করে দেবে, বিনিময়ে যা চাও পাবে। ওই মন্দিরটি 1 বছর যাবৎ বন্ধ ছিল, তাই সারপাঞ্চ প্রথমে রাজি হচ্ছিল না। তবে 20 কোটি টাকার অফার পেয়ে সে রাজি হয়ে যায়। এরপর দেব সারপাঞ্চকে বলে সিমরান নামে একটি মেয়ে মন্দিরের উপর রিসার্চ করতে চাপে। এই জন্য সারপাঞ্চ সিমরানকে নিজের মেয়ে পরিচয়ে গ্রামে নিয়ে আসে, আর গ্রামবাসীকেও বিশ্বাস করায় সিমরান তারই মেয়ে। সিমরান এসে সারপাঞ্চকে নিয়ে মন্দিরে গিয়ে কাজ শুরু করে দেয় এবং মন্দিরের দেয়ালে রাজা মার্থান্ডা বার্মার প্রতীক মানে শঙ্খ প্রতীকটি দেখতে পায়, যার মানে এটি সেই মন্দির। তবে সারপাঞ্চ যেহেতু দুশ্চরিত্র ছিল, সে সিমরানের সাথে মিসবিহেভ করছিল, আর তখনই কোমরি এদেরকে দেখে ফেলেছিল। এদিকে পরবর্তী দিনই পূর্ণিমা, এই জন্য দেবরা পরবর্তী রাতেই গুপ্তধন বের করার প্ল্যান করছিল, কারণ ওই মন্দির এমনভাবে সুরক্ষিত করা ছিল পূর্ণিমা রাতে পূজা না করলে সেই সুরক্ষা বলয় ভাঙা যাবে না। এর মাঝে আগের রাতে কোমরি কালো জাদু করায় সিমরানের উপর রেণুকা অবতারের প্রভাব শুরু হয়। সারপাঞ্চও অ্যাক্সিডেন্টে মারা যায়। আবার ওই রাতে সিমরানও নিখোঁজ হয়। এজন্য দেবরা গ্রামের প্রভাবশালী ব্যক্তি দীনেশের কাছে যায়, তাকেও একই প্রস্তাব দিলে দীনেশও রাজি হয়ে যায়। কিন্তু পরবর্তী পূর্ণিমা আসার আগেই দীনেশেরও মৃত্যু হয়। এতে করে দেবরা কোনোভাবেই তাদের উদ্দেশ্য পূরণ করতে পারছিল না। দেব তখন ধারণা করছিল কেউ তো নিশ্চয় আছে যে গুপ্তধনের কথা জানে আর আমাদের বাধা সৃষ্টি করছে। তখন দেবের সাথে থাকা তান্ত্রিক বলে একজন আছে, আর সে হচ্ছে কোমরি। তার মানে কোমরি যে গুপ্তধনের পিছে আছে সেটা দেবরা আগে থেকেই জানে। সিন প্রেজেন্টে। এদিকে কোমরির থেকে কবিতার ব্যাপার জানার পর বালিজা বলছিল, তাহলে তুই কবিতাকে বলি দিতে এখানে এনেছিস? কোমরি বলে অলরেডি দিয়ে ফেলেছি। এখানে দেখানো হয় কোমরি রাতের আধারে কবিতার গলা কেটে একটি পাত্রের মধ্যে তার রক্ত সংগ্রহ করে, এরপর জঙ্গলের মধ্যে গিয়ে সকল সরঞ্জাম রেডি করে পূজার আনুষ্ঠানিকতা শুরু করে। এক পর্যায়ে কোমরি কবিতার রক্ত পানও করে এবং সারা গায়ে রক্ত মাখে বাকিটা নিজের মাথায় ঢেলে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে। কোমরি বালিজাকে সবই বলছিল, আর তখনই পাশে থেকে নায়ক এসে পড়ে। নায়ক বলে, আমি তোর ভাই জাঙ্গার মিসিং কেস তদন্ত করতে গিয়েই তোর কাছে পৌঁছেছি। অবশ্য কোমরি এখনও জানে না জাঙ্গা মিসিং। নায়ক কোমরিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু কোমরি যেতে চায় না। এই জন্য নায়ক গান বের করে। অবশ্য কোমরি গান ফেলে দেয়। এরপর শুরু হয় দুজনের ফাইট। এর মধ্যে বৃষ্টিও শুরু হয়। দুজনের ফাইটের মধ্যে এক পর্যায়ে কোমরি পা পিছলে নিচে পড়ে যায়। অবশ্য নায়কও সাথে সাথে নিচে গিয়ে দেখে কোমরি সেখান থেকে পালিয়ে গেছে। আবহাওয়া ঠিক হলে তারা আবার সেখানে আসে। বালিজা তখন নায়কের কাছে জানতে চায়, স্যার আমি যেখানে আছি আপনি কিভাবে জানলেন? নায়ক বলে, আমি জানতাম কোমরি তোমার সাথে দেখা করবে, এজন্য আমি সেদিন তোমার ফোনে একটি অ্যাপ ইনস্টল করে রেখেছিলাম, সেটার দ্বারাই তোমার কাছে পৌঁছেছি। বালিজা বলে, স্যার ও আগের মতো নেই। ও সারপাঞ্চের মেয়েকে মেরে কবিতাকে এখানে এনে কবিতাকে খুন করেছে। ও মন্দিরের গুপ্তধনের পিছে ছুটছে। নায়ক বলে, দেখো বালিজা, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি একটু শক্ত হও। কোমরি যাকে মেরেছে সে কবিতা না, রামুলা ছিল। শোনা মাত্রই বালিজার মাথায় আকাশ ভেঙে পড়ে। সিন সেই রাতে, যে রাতে কোমরি এবং মারুতি কবিতাকে বাঁচাতে পুজো করছিল। পূজার মধ্যে একটি প্যাঁচা উড়ে আসায় কোমরির মন্ত্রপাতে বিঘ্ন ঘটায় অন্য পাশে কবিতার মৃত্যু হয়েছিল। তবে এটা শুধু মারুতি জানত, কোমরি কিছুই জানত না। মারুতি জানত কোমরি যদি জানতে পারে কবিতা মারা গেছে তাহলে কোমরির গুপ্তধন পাওয়া হবে না, এখানে সব শেষ হয়ে যাবে। তাই মারুতি এখানে একটি মাস্টার প্ল্যান সাজায়। মারুতি দ্রুত কবিতার বডিটিকে সরিয়ে ফেলে। এরপর কোমরিকে বলেছিল, পূজা শেষ হয়ে গেছে, বাকিটা তোমাকে ওই চিতার কাছে গিয়ে করতে হবে, আর আগামীকাল তুমি পাশের গ্রামের রেলওয়ে স্টেশনে চলে আসবে। কোমরি যাতে কিছু বুঝতে না পারে সেজন্য মারুতি কোমরিকে পিছে ফিরতে নিষেধ করে দিয়েছিল। এরপর কোমরি চলে যেতেই মারুতি কোমরির অজান্তে কবিতার মাথার চুল দিয়ে একটি রুদ্রাক্ষ এবং পানির উপর বশীকরণ জাদুর মন্ত্র পাঠ করে। এরপর রামুলাকে ডাকে। রামুলা জানতে চায়, চাচা এত রাত আমাকে কেন ডেকেছেন? মারুতি বলে, আমি তোকে কথা দিয়েছিলাম তোর কোমরির সাথে সংসার করার ইচ্ছা পূরণ করব। আজ সময় এসে গেছে, যা বলি ভালো করে শোন। ও যেখানে নিয়ে যাবে যাবি, যা করতে বলে করবি। একবার তুই ওর সন্তানের জন্ম দিলে ও আর তোকে ছেড়ে কোথাও যাবে না। রামুলাও রাজি হয়ে যায়। মারুতি বলে, এই পানি ওকে সকাল বিকাল পান করাবি, আর খুব বেশি ওকে চেহারা দেখাবি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
তুই রেডি হয়ে কাল স্টেশনে চলে আসিস। পরদিন কুমিরি স্টেশনে আসা মাত্রই মারুতি প্রথমেই কুমিরিকে বশীকরণের সেই রুদ্রাক্ষ পেতে দেয় আর পানি খাইয়ে দেয়, যে জন্য রামুলা আসার পরও কুমিরি রামুলাকে দেখে কবিতা ভেবে নেয় এবং রামুলাকে নিয়েই কেরালা চলে যায়। কেরালায় গিয়ে কবিতা ভেবে রামুলার সাথে সংসার করে শেষমেশ রামুলাকে বলি দেয়। এই সব কিছু শুনে বালিজা জানতে চায় রামুলা কেন কুমিরির সাথে চাপে, আর রামুলার সাথে মারুতি চাচার কী সম্পর্ক। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। নায়কের তথ্য মতে রামুলা ছিল মারুতির ওয়াইফের বোনের মেয়ে। রামুলার জন্মের সময় রামুলার মা মারা যায়। ডক্টর তখন বলেছিল রামুলার নার্ভ ক্ষতিগ্রস্ত, এই জন্য মানসিক সমস্যা হতে পারে। তাই মারুতি রামুলাকে সবার থেকে লুকিয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রেখেছিল। একদিন মারুতি কুমুরিকে নিয়ে রামুলার সাথে দেখা করতে আসে, আর ওই দিন রামুলা কুমুরিকে দেখে কুমুরিকে পছন্দ করে নেয়। কুমুরিকে সে জীবনসঙ্গী বানাতে চায়। এজন্য অবশ্য একদিন রামুলা তার হাতও কেটে ফেলে। মারুতি দেখতে এলে রামুলা জানায় তার কুমিরিকেই চাই। তখন মারুতি কথা দিয়েছিল রামুলাকে কুমিরির সাথেই বিয়ে দিবে, কিন্তু এর কয়েক বছর পর কুমিরি মারুতিকে না জানিয়ে লক্ষ্মীকে বিয়ে করে নিয়ে আসে। জানার পর রামুলা আবার পাগলামি শুরু করে। তখন রামুলাকে বাঁচাতে মারুতি রামুলাকে কথাও দিয়েছিল আমি তোকে ওর করে দিব, তবে যতদিন না পারি আমি তোকে ওর আশেপাশে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্যই মূলত রামুলাকে কুমিরির আশেপাশে থাকতে মারুতি রামুলাকে বালিজার সাথে বিয়ে দিয়েছিল। আর এই ছিল মূলত রামুলার কাহিনী। নায়কের মুখে সব শোনার পর বালিজা বিশ্বাস করতে পারছিল না। তবে বালিজা শুধু জানতে চায় এসব আপনি কিভাবে জানলেন। নায়ক বলে আমি সিমরান মিসিং কেসে তদন্ত করতে গিয়ে হায়দ্রাবাদের বান্ধবী মনিকার সাথে দেখা করেছিলাম। সিন পাস্টে মনিকার থেকে নায়ক গ্রামের মন্দিরের ব্যাপারে জানতে পারে যে সিমরান ওই মন্দিরের রিসার্চ করতে সেখানে গিয়েছিল। আর তখনই নায়ক বুঝতে পারে এই খুনগুলো হয়েছে মন্দিরকে ঘিরে। তাই নায়ক মন্দিরে যায়, আর মন্দিরের মধ্যে ঘোরার সময় একটি কড়ি দেখে তার মনে পড়ে যায় সেম এরকম কড়ি সে লক্ষ্মীদের বাড়িতে ঝোলানো রেখেছিল। লক্ষ্মী তাকে বলেছিল এটা অশুভ শক্তি দূর করতে চাচা দিয়েছে। তাই নায়ক সোজা মারুতির সাথে দেখা করে, আর মারুতির কাছে যেতেই নায়ক পুরো স্টোরিটি জানতে পারে। নায়ক বলে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে আমি রামুলাকে পাঠানো তোমার মানি অর্ডারের ডিটেলসও বের করি এবং জানতে পারি ওরা কেরালাতে আছে। নায়ক বলে পূর্ণিমার আর 2 দিন আছে, নতুন করে কোনো ক্রাইম করার আগেই কুমিরিকে আমাদের আটকাতে হবে। এরপর সিন পূর্ণিমার রাতে কুমিরিকে দেখা যায় মন্দিরে পৌঁছে গেছে। কুমিরি মন্দিরের মধ্যে এসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ধারণ করে মন্দিরের ঠিক মাঝ বরাবর একটি জায়গা নির্বাচন করে তার পূজার কার্যক্রম শুরু করে। আর সাথে সাথে চারিদিক থেকে বিষধর সাপ এসে জড়ো হতে থাকে। এখানে আমরা দেখতে পাই কুমিরি যে জঙ্গলের ঋষির কাছ থেকে কিছু একটা শিখে এসেছিল, সেটি ছিল মূলত এই সাপগুলোকে নিয়ন্ত্রণ করার বিদ্যা। কুমিরি সেই বিদ্যা অনুযায়ী সাপগুলোকে নিয়ন্ত্রণ করে। এরপর মন্দিরের ভিতর প্রবেশ করে এবং দেয়ালে সেই শঙ্খচিহ্ন দেখে দেখে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই সে মন্দিরের নিচের আন্ডারগ্রাউন্ডের রাস্তা পেয়ে যায়। এরপর কুমিরি নিচে নামে, তবে একটু আগাতেই কুমিরি কিছু একটা দেখতে পায়, আর এখান থেকে সিন শিফট হয়ে যায়। সিন চলে যায় পাহাড়ের উপর কুমিরিদের সেই ঘরে। লক্ষ্মীকে দেখা যায় কুমিরিদের ঘরটার সামনে বসে আছে। ঠিক তখনই কুমিরি এসে হাজির। কুমিরিকে দেখা মাত্রই লক্ষ্মী দৌড়ে এসে জড়িয়ে ধরে। কুমিরি তখন বলছিল আমি 2 দিন যাবৎ কিছু খাইনি। এই জন্য লক্ষ্মী দ্রুত কুমিরির জন্য রান্না করে। কুমিরির হাত কাটাচ্ছিল, সে খেতে পারছিল না। এজন্য লক্ষ্মী নিজে হাতে ভাত মাখিয়ে দিচ্ছিল। লক্ষ্মী কুমিরের গলায় সিঁদুর দেখে জানতে চায় তুমি মন্দিরে গিয়েছিলে। কুমিরি বলে হ্যাঁ, মাঝে মাঝে ভগবানের কাছে একটু যেতে হয়। লক্ষ্মী আবার জানতে চায় গুপ্তধন পেয়েছ। কুমিরি তো পুরো হতবাক, লক্ষ্মী কিভাবে জানল। এখানে আমাদের দেখানো হয় লক্ষ্মীকে মূলত মারুতি সেদিন পুরো ঘটনা খুলে বলেছিল। লক্ষ্মী কুমিরিকে বলে ভালোবাসা মানুষটিকে বলে দিতে হবে, এটাই যদি নিয়ম হয়ে থাকে তাহলে কবিতাকে কি আমার থেকে বেশি ভালোবাসতে। কুমিরি বলে দেখো আমি অন্যায় কিছু করিনি, গুপ্তধনের জন্য যা করার দরকার করেছি। লক্ষ্মী বলে হ্যাঁ, তুমি কোনো অন্যায় করনি, তুমি পাপ করেছ। লক্ষ্মী কবিতা এবং সিমরানের কথা বলে যে ওদের কি দোষ ছিল, ওদের কেন মেরেছ। আর রামুলা, ও কি পাপ করেছিল। কুমিরি যে রামুলাকে নিয়ে গিয়েছিল সেটা লক্ষ্মী কিভাবে জানল। এখানে আমাদের দেখানো হয় সাম্বায় সেদিন রেল স্টেশনে কুমিরি আর রামুলাকে একসাথে ট্রেনে উঠতে দেখে লক্ষ্মীকে গিয়ে বলে দিয়েছিল। তারপর লক্ষ্মী সত্যতা যাচাই করতে গোপনে বালিজাদের ঘরে তল্লাশি করে এবং সেখানে রামুলার সাথে মারুতির একটি ফটো দেখতে পায়। আর এরপরই পুরো স্টোরি জানতে লক্ষ্মী মারুতির বাড়িতে এসেছিল। লক্ষ্মী মারুতির মুখে সব কিছু শোনার পর মারুতিকে খাবারে বিষ মিশিয়ে মারুতিকেও খুন করে ফেলে। লক্ষ্মী এসব বলার পরই কুমিরির মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তার মানে লক্ষ্মী কুমিরির খাবারেও বিষ মিশিয়েছে। কুমিরি আরও একটি ঝটকা খায় যখন লক্ষ্মী তাকে বলে চাচা ভেবেছিল তুমি না জেনে রামুলাকে মেরেছ,
কিন্তু আমি জানি তুমি জানতে ওটা রামুলা ছিল। এখানে আমাদের দেখানো হয় সেদিন ট্রেনে ওঠার পরই কুমিরি তার হাতের রুদ্রাক্ষ ফেলে দিয়েছিল এবং রামুলাকে তার পাশে ডেকে বসিয়েছিল। তার মানে কুমিরি আগে থেকেই জানতো তার সাথে কবিতা নয়, রামুলা যাচ্ছে। আর ওই দিনই লক্ষ্মীদের গ্রামের এক মেয়ে কুমিরি এবং রামুলাকে একসাথে দেখে লক্ষ্মীকে এসে জানিয়েছিল বাইরে এখন বৃষ্টি পড়ছে। ঘরের চালা ছিদ্র দিয়ে ঘরের মধ্যে জল ঢুকছিল। লক্ষ্মী সেখানে একটি পাত্র পেতে কুমিরিকে বলে, দেখো এটা আমাদের অবস্থা। গুপ্তধন পেলে আমাদের উন্নতি হবে না, একমাত্র শিক্ষায় আমাদের উন্নতি করতে পারে। এখানে আমাদের দেখানো হয় লক্ষ্মীর ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়ার পর লক্ষ্মী ছেলেকে নিয়ে আগে রমেশদের বাড়িতে গিয়েছিল। রমেশ এবং রমেশের মায়ের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল যেন তার ছেলেকে স্কুলে পড়তে সুযোগ দেওয়া হয়। লক্ষ্মীকে সেদিন মার খেয়ে অপমান হয়ে ফিরে আসতে হয়েছিল শুধুমাত্র তারা নিচু জাতি ছিল বলে, কারণ তাদের কোনো মূল্য নেই। লক্ষ্মী কুমিরিকে বলে, এজন্য আমি আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি। কিন্তু তুমি এমনটা কিভাবে হয়ে গেলে? জানো তোমাকে আমি কেন পছন্দ করেছিলাম? এখানে আমাদের দেখানো হয় 15 বছর আগে কুমির এবং মারুতি যে মেয়েটিকে অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়েছিল সেই মেয়েটি লক্ষ্মী। লক্ষ্মী বলে, যেদিন তুমি জীবনের সাথে লড়ে আমাকে বাঁচিয়েছিলে সেদিনই আমি তোমাকে পছন্দ করেছিলাম। তুমিই তোমাকে নতুন জীবন দিয়েছিলে। এখন দেখো এটাকে জীবন বলে? আমিও তোমার সাথে যাচ্ছি বলে লক্ষ্মী সেই বিষমাখা ভাত খেয়ে নেয়। লক্ষ্মী বলে, তোমার দেওয়ার জীবন আজ তোমার জন্যই শেষ হয়ে গেল। এর মধ্যেই কেউ দরজায় নক করে। লক্ষ্মী দরজা খোলা মাত্রই বাইরে থাকা লোকটি লক্ষ্মীর মাথায় শ্যুট করে দেয়। মূলত এই লোকটির নাম সাবু, যে কিনা দুবাই বসে দেবকে নিয়ন্ত্রণ করছিল। কুমিরির চোখের সামনে লক্ষ্মীর মৃত্যু হয়। এরপর কুমিরিও মারা যায়। এর পরের দৃশ্য আমাদের দেখানো হয় নায়ক এবং বালিজা দাঁড়িয়ে থেকে কুমিরি এবং লক্ষ্মীর সৎকার করছে। এর মধ্যে নায়কের কাছে একটি কল আসে আর আমরাও দেখতে পাই কলটি জানগা করেছে। জানগাকে দেখা যায় উত্তরখণ্ডে বিভিন্ন ঋষিদের সাথে দেখা করে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। শুধু তাই নয়, আমাদের এটাও দেখানো হয় এসআই নায়ক ও দেবদের হয়ে কাজ করছিল। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায়। কুমিরি ট্রেনের রুদ্রাক্ষ কেন ফেলে দিয়েছিল? আর রামুলা সব কিছু জানার পর কেন কুমিরির সাথে গেল? কুমিরি তো ছিল কেরালাতে, তাহলে দীনেশকেই বা কে মারল? আবার জানগা উত্তরখণ্ডে গিয়ে কি করছে? নায়কের সাথে তার কি সম্পর্ক? তাহলে জানগা কি নায়কদেরকে সাহায্য করল? আবার কুমিরি মন্দিরের আন্ডারগ্রাউন্ডে গিয়ে কি দেখেছে? আদৌ কি সেখানে কোনো গুপ্তধন আছে? এই সকল প্রশ্নের উত্তর মাওরি পরিমেলা পার্ট 3-তে পাওয়া যাবে। পার্ট 1 রিলিজ হওয়ার 2 বছর পর পার্ট 2 রিলিজ হয়েছে। এখন দেখা যাক পার্ট 3 আসতে কতদিন সময় লাগে। তবে যাই বলুন না কেন, স্টোরিটা কিন্তু পুরোই মাথা ঘুরে দেওয়ার মতো ছিল। প্রতি মুহূর্তে এমন সব টুইস্ট খুব কম মুভিতে দেখা যায়। তবে এই মুভি পার্ট 3-তে যে এর চেয়ে বড় বড় টুইস্ট সামনে আসতে চলেছে তার কোনো সন্দেহ নেই। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।